দিচ্ছেন, সেখান ছিল সেটা 6টা থেকে 6:30, বাট আমি বাসা ঢুকতে একটু দেরি হয়ে গেছে, তো ওইটা শেষ করলাম। রঞ্জন স্যারও ছিল ওখানে। ওকে, আমি এখন রেডি। আমরা কি শুরু করতে পারি? আমরা 50%, আমি সহ 51% অ্যাটেন্ড। আমরা কি শুরু করতে পারি? জি স্যার। ওকে, আর একটু বলে রাখি, আজকে আমাদের ক্লাসটা মানে দুইটা ক্লাস একসাথে, এই একসাথে দুইটা ক্লাস। তো আমরা 10টা 15 পর্যন্ত আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আসলে আমরা লিভ করার জন্য, বিকজ আমরা উই অল আর মানে টায়ার্ড বা বিজি যাই বলি না কেন, সারাদিন অফিস টফিস করার পরে আমরা আসছি, আপনারাও সবাই আসছেন। তো ওকে, আমরা যথারীতি অন্যান্য দিনের মতো আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যে পার্টটা পড়ছি, যথারীতি আমাদের লাস্ট ক্লাসে বিক্ষেপটা যদি করে থাকি, সেটা ছিল ক্যারি ফরওয়ার্ড এবং রিফান্ড। প্রতি বছর যে প্রত্যেক ট্যাক্স ভ্যাট পিরিয়ডে, দ্যাট ইজ প্রত্যেক মাসে যে আমার গভর্নমেন্টের কাছে ভ্যাট দেয়া না থাকবে, ব্যাপারটা তা না। মাঝে মাঝে আমাদের হতে পারে যে আমরা আউটপুট ভ্যাটের চেয়ে ইনপুট ভ্যাটটা বেশি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ওই পিরিয়ডে আমরা গভর্নমেন্টকে ট্যাক্স না দিয়ে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের কাছে ট্যাক্স পাওনা হয়ে যায়। তো গভর্নমেন্টের কাছে কখনো যদি এরকম নেগেটিভ পেয়েবল, পাওনাটাকে বলা হয় নেগেটিভ পেয়েবল। যদি কখনো যদি এরকম নেগেটিভ পেয়েবল হয়ে যায়, সেই নেগেটিভ পেয়েবলটা করে কি গভর্নমেন্ট, আমরা পেয়েবল থাকলে যেরকম রিটার্ন সাবমিট করার সাথে সাথে টাকাটা দিয়ে দিই, পেয়েবল নেগেটিভ পেয়েবল হওয়ার সময় কিন্তু রিটার্ন সাবমিট করার সাথে সাথে গভর্নমেন্ট টাকাটা দেয় না, ফেরত দেয় না। গভর্নমেন্ট করে কি আমাদেরকে বলছে, তোমরা যদি এরকম কখনো নেগেটিভ পেয়েবল হয় বা আমার কাছে পাওনা হয়, তোমরা সেটা ক্যারি ফরওয়ার্ড করো, পরবর্তী তোমার 6 ট্যাক্স পিরিয়ডের মধ্যে তুমি অ্যাডজাস্ট করতে পারো কিনা দেখো। পরবর্তী 6 ট্যাক্স পিরিয়ডে যদি তোমার আউটপুট ট্যাক্স বেশি হয়, তাহলে সেই আউটপুট ট্যাক্সটার থেকে তুমি এই বছর এই পিরিয়ডের নেগেটিভ পেয়েবলটা অ্যাডজাস্ট করো। 6 পিরিয়ডের মধ্যে যদি আমরা করতে না পারি, তাহলে বলতেছে যে তারপরে তুমি অ্যাপ্লাই করো রিফান্ডের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা 6 পিরিয়ড মধ্যে অ্যাডজাস্ট করতে যদি না পারি, 7ম পিরিয়ডে গিয়ে আমরা রিফান্ডের জন্য একটা নির্দিষ্ট ফর্মে অ্যাপ্লাই করব, তারপরে গভর্নমেন্ট আমাদেরকে সেই টাকাটা ফেরত দিয়ে দিবে। এটা ছিল বেসিক্যালি আমাদের ক্যারি ফরওয়ার্ড এবং রিফান্ড। এবং এটা করতে গেলে যে রুলস এন্ড রেগুলেশন গুলো আছে, কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো আমরা পড়ছিলাম বেসিক্যালি এই পার্টে। তারপরে আরেকটা পার্ট আমরা জাস্ট একটু স্লাইড কয়েকটা আমরা দেখছি যে আসলে আপনারা এতদিনে হয়তো বুঝতে পারছেন যে আমাদের টোটাল ভ্যাটের যে ইনফরমেশন, যে লেনদেন হবে, ইনফরমেশন যে শেয়ারিং হবে, সেই ইনফরমেশন গুলো কতগুলো স্পেসিফিক ফরম্যাটের মধ্যে করতে হবে। আমি ইচ্ছে করলেই একটা সাদা পেজে, একটা হোয়াইট পেজে নিজে একটা এক্সেল তৈরি করে বা নিজে একটা ফরম্যাট তৈরি করে আমি সেটা প্রোভাইড করতে পারবো না। গভর্নমেন্টের বা ভ্যাট কর্তৃপক্ষের কিছু স্পেসিফিক ফর্ম আছে, ফরম্যাট আছে। সে ফর এক্সাম্পল আমি যদি বলি পারচেজ রেজিস্টার 6.1, তাহলে পারচেজ রেজিস্টারটা আপনি কিভাবে মেনটেন করতে হবে, কি কি ধরনের ইনফরমেশন ওখানে পিক করতে হবে, কিপ করতে হবে, সেটা ওই ভ্যাট ফর্মে বলে দেওয়া আছে 6.1। তাহলে ওই ফরম্যাট অনুযায়ী আমাকে পারচেজ রেজিস্টারটা মেনটেন করতে হবে। ঠিক যদি আমি বলি যে রিটার্নের কথা যদি বলি, সেই রিটার্নটাও আমাকে একটা স্পেসিফিক ফরম্যাট অনুযায়ী করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো ফর্ম ছিল, আমাদের বইতে অনেকগুলো ফর্ম আছে, প্রায় 72 ফর্ম আছে। তার মধ্যে আমি 6 থেকে 7টা 8টা কি 9টা আমি ফর্ম আপনাদের সামনে শেয়ার করছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে কি কি ধরনের ফর্ম হয় এবং ফর্মগুলোতে কি কি ধরনের ইনফরমেশন রাখতে হয়। এই ছিল আমার আসলে বেসিক্যালি লাস্ট ক্লাস নিয়ে আপনাদের সাথে আমার ডিসকাশন। তো আমরা এই ফাঁকে আবারও আমি আপনাদেরকে একটু 1-2 মিনিট দিব, কারণ আজকে ক্লাসটা একটু স্লো যাব, চেষ্টা করব আমাদের যে সুযোগটা হয়েছে 3 ঘন্টার মধ্যে খুব সুন্দর মতো যেন ডেলিভারি করতে পারি। কারণ অনেক সময় 1.5 ঘন্টার ভিতরে হয় কি, প্রথমে শেষের দিকে টাইম চলে যায়, আমরা করতে পারি না। তো আমি টপিকসও বেশি রাখি নাই আজকে, যতটুকু রাখছি চেষ্টা করার একটা ইম্পর্টেন্ট টপিকস রাখছি সেটা নিয়ে আলাপ করার জন্য। তার আগে আমি আপনারা কি লাস্ট ক্লাস সম্বন্ধে কেউ কিছু বলবেন বা কিছু জানতে চান বা কোনো ক্লারিফিকেশন লাগবে? ওকে, কাউন্টিং দ্য টাইম, আই থিংক ওভার। হ্যাঁ, বলেন, কে বলছিলেন? স্যার আফসুর হোসেন। প্রশ্ন নেই, সেটা বললাম স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমার একটা জিনিস বোঝার ছিল স্যার। বলেন, শিকদার কথা বলছিলেন? না স্যার, আফসুর হোসেন। সরি, আফসুর হোসেন। হ্যাঁ, আফসির বলেন প্লিজ। স্যার আমি রিফান্ডের বিষয়টা মানে পুরোপুরি ক্লিয়ার না, যদি আরেকটু বলতেন। আমি মানে আপনার কথাটা আমি ওই দিন ক্লাসটা স্যার পুরোপুরি পাই নাই, তো আজকে যেটা বলছেন জাস্ট এটা আমি এটা দিয়ে ক্লিয়ার হইতে পারিনি স্যার।
আচ্ছা, আর যেটা হচ্ছে যে সাধারণত আমাদের একটা ভ্যাট পিরিয়ড কতদিন? এক মাসে। ট্যাক্স পিরিয়ড হচ্ছে যে ভ্যাটের 1 মাস। তাহলে আপনি এই মাসে যে পরিমাণ যে আউটপুট ভ্যাট এবং ইনপুট ভ্যাট, সাধারণত আউটপুট ভ্যাটটা বেশি হয়, ইনপুট ভ্যাটটা কম হয়। তাহলে আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট লেস ব্যাক করার পরে দেখা যাচ্ছে কি রিটার্ন সাবমিটের সময় আমাদেরকে গভর্নমেন্ট আমার কাছে পাওনা থাকে, গভর্নমেন্ট আমার কাছে পাওনা থাকে। সেই জন্য আমরা রিটার্ন সাবমিটের সময় আমরা গভর্নমেন্টকে সেই পাওনা টাকাটা দিয়ে দিই। কিছু কিছু সময় কোনো সময় মাঝে মাঝে হতে পারে যে কি আপনি গভর্নমেন্ট আপনার কাছে পায় না, রিটার্ন যখন সাবমিট করবেন আউটপুট ভ্যাটটা ইনপুট ভ্যাট বা অন্যান্য থেকে কম হয়। সেক্ষেত্রে হয় কি দেখা যাচ্ছে যে আপনি গভর্নমেন্টের কাছে পাওনা হয়ে যাচ্ছে, মানে নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ পেবল হয়ে যাচ্ছে, নেগেটিভ মানে গভর্নমেন্টের কাছে পাওনা হচ্ছে। তাহলে আমরা যেরকম রিটার্ন সাবমিট করার সময় যেমন আমরা গভর্নমেন্ট টাকা পাইলে সেই টাকাটা যেরকম দিয়ে দিই রিটার্ন সাবমিটের সময়, তাহলে যে রিটার্নে নেগেটিভ পেবল হবে সেই রিটার্ন সাবমিটের সময় তো উচিত হচ্ছে যে গভর্নমেন্ট আমাকে টাকাটা দিয়ে দেওয়া, এটা উচিত। কিন্তু না, রিফান্ডের ক্ষেত্রে গভর্নমেন্ট যেটা বলছে যে তুমি কোনো একটা ভ্যাট পিরিয়ডে কোনো একটা ট্যাক্স পিরিয়ডে যদি তুমি তোমার নেগেটিভ পেবল হয়, তুমি দেওয়ার চেয়ে যদি পাওনা বেশি হয়ে যায়, তাহলে তুমি ওই ব্যালেন্সটাকে তুমি ক্যারি ফরওয়ার্ড করো পরবর্তী ভ্যাট পিরিয়ডে বা ট্যাক্স পিরিয়ডে। এভাবে পরবর্তী ভ্যাট পিরিয়ডে যদি তোমার আউটপুট ভ্যাট বেশি হয় তাহলে তুমি সেখান থেকে অ্যাডজাস্ট করো। তারপরে যদি অ্যাডজাস্ট করতে না পারো পরবর্তী পিরিয়ডে নিয়ে যাও। এভাবে পরবর্তী পিরিয়ডে নিতে নিতে আপনি 6 পিরিয়ড পর্যন্ত নিতে পারবেন। হ্যাঁ, 6 পিরিয়ড পর্যন্ত নেওয়ার পরে তারপরও দেখা যাচ্ছে যে না, আপনি তারপরও গভর্নমেন্টের কাছে পাওনা থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে 6 পিরিয়ড যাওয়ার পরে 7ম পিরিয়ডে গিয়ে আপনি একটা স্পেসিফিক ফর্মে অ্যাপ্লাই করবেন, দেখো আমার ওই পিরিয়ডটাতে 7 পিরিয়ড আগে 6 পিরিয়ড আগে আমার একটা পিরিয়ড তোমার কাছে পাওনা ছিল, সেই টাকাটা আমি গত 6 পিরিয়ডে অ্যাডজাস্ট করতে পারি নাই, এখন তুমি আমাকে টাকাটা ফেরত দাও। এই ফেরতটাই হচ্ছে যে রিফান্ড। আমি কি বুঝাইতে পারছি কথা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যার এখানে 6 পিরিয়ড বলতে কি স্যার ব্যাট অনুযায়ী 6 মাস নাকি ট্যাক্স পিরিয়ড অনুযায়ী 6 বছর? আমি আপনারা যেটা কে বলছিলেন? 6 মাস, 6 মাস না স্যার? স্যার আমি বলতেছিলাম, হ্যাঁ, শিহাব বলতেছিলাম। স্যার আপনার ভ্যাট পিরিয়ড, আপনার ট্যাক্স পিরিয়ড কত? আপনার ভ্যাটের ট্যাক্স পিরিয়ড কত? 1 মাস। হ্যাঁ হ্যাঁ জি স্যার, সেই জন্য জিজ্ঞেস ইনকাম করতেছি ট্যাক্স 6 মাস হচ্ছে কিনা। যে ইনকাম ট্যাক্স হচ্ছে 1 বছর। আপনার 1 বছর 1 বছর। এটা হচ্ছে যে 6 মাস, মানে 1 জি মাস। স্যার, 1 মাস হচ্ছে হ্যাঁ, এক পিরিয়ড, এক ট্যাক্স এই জন্য পিরিয়ড। 6 মাস কিনা সেটা জিজ্ঞেস করতেছিলাম স্যার। Yes. ঠিক ক্লিয়ার হয়ে যান। হ্যাঁ, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আই থিংক আমার মনে অনেক 2-3টা পয়েন্ট নিছে, ইনশাআল্লাহ আর কারো পয়েন্ট নাই। আমি নেক্সট ক্লাসে চলে যাব। নেক্সট আজকের ক্লাসে যেটা আছে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, আমরা যদি বুঝে থাকি উইথহোল্ডিং ভ্যাট। উইথহোল্ডিং ভ্যাটটা কি জিনিস? উইথহোল্ডিং ভ্যাটটা এতটাই ইম্পর্টেন্ট, আমরা যারা অফিসে বিভিন্ন এপি সেকশনে কাজ করি বা আমরা যখন অডিটে যাই, আমরা যখন চেক পেমেন্ট গুলো যদি চেক করতে যাই, সে রুলস রেগুলেশনে যে পেমেন্ট গুলো করা হয়েছে কিনা, এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এটা বুঝতে হয়, এবং এটা বোঝার মধ্যে এখনো আমরা যারা এখনো প্রফেশনালি বা আছে, আমাদেরও এখনো মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় যে এটা উইথহোল্ডিং ব্যাক কখন হবে, ভ্যাট ডিডাকশন কখন করতে হবে, তো বিভিন্ন পয়েন্ট। তো সেই জিনিসটা নিয়ে আমি আজকে ডিটেইলস আলাপ করবো। বেসিক্যালি আমি আজকে ম্যাক্সিমাম টাইমটা প্রোভাইড করবো হচ্ছে যে উইথহোল্ডিং ভ্যাটের ক্ষেত্রে। আচ্ছা, তারপর আছে ইম্পোজিশন অফ পেনাল্টি। ইম্পোজিশন পেনাল্টি কোনটা? যে আমরা যদি আইনের ব্যত্যয় ঘটে, আইনকে না মানি, আইনের রুলস রেগুলেশনে যদি না চলে, তাহলে আমাদেরকে কিছু পেনাল্টি গুনতে হবে, জরিমানা গুনতে হবে। কখন গুনতে হবে, কোন কোন ক্ষেত্রে গুনতে হবে, কত টাকা গুনতে হবে, সেটা হচ্ছে আমাদের আজকে আরেকটা টপিক, ইম্পোজিশন অফ পেনাল্টি। আরেকটা হচ্ছে যে অফেন্স ট্রায়াল এন্ড পানিশমেন্ট। শুধু জরিমানা করলে হবে না, মাঝে মাঝে জেলও হবে। সেই জেলটা কখন হয়, কোন কোন ক্ষেত্রে হয়, কতদিন হয়, সেই জেল জরিমানাটা আমরা এই পার্টে আজকে দেখব। আরেকটা পার্ট আমরা দেখব, যদি টাইমে আমার যদি কভারেজ দেয়, সেটা হচ্ছে যে অডিট এন্ড ইনভেস্টিগেশন। আমরা বিভিন্ন যে রিটার্ন সাবমিট করছি, বিভিন্ন কাগজপত্র সাবমিট করছি, সেগুলো গভর্নমেন্ট একটা নির্দিষ্ট টাইমের পরে এগুলো অডিট করে, নিরীক্ষা করে যে আপনি যে ইনফরমেশন গুলো প্রোভাইড করছেন ওই ইনফরমেশন গুলো রাইট আছে কিনা, ভ্যাট যেটা পেয়েবল বলতেছে সেটা ঠিক আছে কিনা, কোনো হিডেন কোনো কনসিল করছেন কিনা, আয় গোপন করছেন কিনা, কস্ট গোপন করছেন কিনা, এই ধরনের অডিট থাকে। অডিটটা প্রত্যেকটা পার্টেই আছে, যেমন ইনকাম ট্যাক্স অডিট আছে, এবং ঠিক অ্যাজ ওয়েল এজ ভ্যাটেও আছে, আমাদের তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ তো আছেই। দেন আসেন হচ্ছে যে আমার অডিটও যেরকম আছে, হ্যাঁ, আপিল এন্ড রিভিশন। আপনি ভ্যাট দিলেন, ট্যাক্স দিলেন, এবং আপনি যেভাবে দিছেন, এখন দেখা যাচ্ছে যে মাঝে মাঝে আপনি যেভাবে চাচ্ছেন বা আপনাকে যে অর্ডারটা দিছে, যে হ্যাঁ এই অর্ডারটা আপনার মনোভূত হয় নাই। আপনি ভ্যাট মনে করেন যে রিটার্ন সাবমিটের সময় আপনি একটা
ভ্যাট একটা পেয়েবল বানায়, আপনি পে করছেন এবং রিটার্ন সাবমিট করছেন, রিটার্ন সাবমিট করে এটা অডিটে করছে, অডিটে বলতেছে না তোমার এটা হয় না, তোমার এত টাকা দেনা আছে বা এত টাকা আছে, তোমরা এই কমপ্লাইটা করো, তোমার এটা হবে, এটা হয়েছে, তোমার ফাইন হয়েছে, জরিমানা হয়েছে। তো এইসব ক্ষেত্রে আপনি যে সক্ষুব্ধ হয়ে আপনার এগেনস্টে যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারের এগেনস্টে আপনার সক্ষুব্ধ হয়ে, মানে আপনার মতের সাথে মিল হয় নাই, আপনার ক্ষুব্ধ হয়ে সেটা আপনি আরেকটা উপরোক্ত কর্তৃপক্ষের কাছে আপনি আপিল করতে পারবেন বিচার চেয়ে। সেই জিনিসটা হচ্ছে যে আপিল এন্ড রিভিশন। বেসিক্যালি আজকের ক্লাসের টপিকস আমার হচ্ছে যে এতটুকু। দেন আমরা যাই উইথহোল্ডিং ভ্যাট, ভ্যাট ডিডাকশন এট সোর্স। আমরা এই ওয়ার্ডটা বেশি শুনে থাকি, ট্যাক্স ডিডাকশন এট সোর্স, ভ্যাট ডিডাকশন এট সোর্স। এই ভ্যাট ডিডাকশন এট সোর্সটাকে অনেকে বলে এটা মানে আইনি ওয়ার্ড হচ্ছে যে উইথহোল্ডিং ভ্যাট। ইনকাম ট্যাক্সের ট্যাক্স ডিডাকশন এট সোর্স এর আইনি ওয়ার্ড হচ্ছে যে উইথহোল্ডিং ট্যাক্স। তো উইথহোল্ডিং ট্যাক্স এবং উইথহোল্ডিং ভ্যাট এবং ভ্যাট ডিডাকশন এট সোর্সটা জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমি অনেকভাবে আমার বিভিন্ন ক্লাসে আমি এটা সম্বন্ধে বলছি, আপনারা যারা আমার ক্লাসগুলোতে ছিলেন তারা অলরেডি জানেনও। সেটা হচ্ছে যে আপনার কোম্পানিতে বা আপনার বিজনেস হাউসে যারা কোনো প্রোডাক্ট অর গুডস অর সার্ভিস সাপ্লাই দেওয়ার পরে আপনার দায়িত্ব হচ্ছে যে সেই সাপ্লাই এবং প্রোডাক্টের এগেইনস্টে আপনি তাদেরকে তাদের ওই প্রোডাক্টের দামটা পরিশোধ করা, পেমেন্ট করা। এখন গভর্নমেন্ট বলতেছে যে তুমি তোমার সাপ্লায়ারকে বা সার্ভিস প্রোভাইডারকে তুমি তার পেমেন্টটা দেওয়ার সময় তুমি একটা নির্দিষ্ট পোর্শন টাকা ওদের থেকে কর্তন করে, ওর বিল থেকে কর্তন করে, ওর ইনভয়েস থেকে কর্তন করে সেই কর্তনকৃত টাকাটা আমাকে দিবা, বাকি টাকা তুমি ওই তোমার সাপ্লায়ার অথবা সার্ভিস প্রোভাইডারকে দিবা। এই হচ্ছে যে আসলে বেসিক ভ্যাট ডিডাকশন এট সোর্স। আসলে কেন করছে ভ্যাট ডিডাকশন এট সোর্সটা, কেন আপনাকে দায়িত্ব দিচ্ছে গভর্নমেন্টের কালেকশনটা আপনাকে করার জন্য, কেন বলতেছে? আসলে বেসিক্যালি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে গভর্নমেন্টের পক্ষে মনে করেন এখন যদি গভর্নমেন্ট যদি এই বিজনেস হাউসগুলোকে, কিছু স্পেসিফিক বিজনেস হাউসগুলোকে যদি এই দায়িত্বটা না দিত, তাহলে হতো কি গভর্নমেন্টের পক্ষে টোটাল এই বিশাল জনগোষ্ঠী, বিশাল ট্রানজেকশন গুলোতে হাজার হাজার দিনে যে হাজার হাজার লক্ষ লক্ষ ট্রানজেকশন হচ্ছে, সেই ট্রানজেকশন গুলো থেকে তার রেভিনিউটা এনশিওর করাটা তার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এগুলো ফাঁকি দেয় বা তার কনসিল করে। সেই জন্য গভর্নমেন্ট কিছু স্পেসিফিক অথরিটিকে, স্পেসিফিক কোম্পানিকে, স্পেসিফিক পার্সনকে বলে দিচ্ছে তুমি তোমার কাস্টমারকে, তোমার সাপ্লায়ারকে কোনো প্রোডাক্ট রিসিভ করার পরে, সার্ভিস রিসিভ করার পরে পেমেন্ট দেওয়ার সময় একটা সার্টেন পোর্শন কেটে রাখবা, কেটে আমাকে জমা দিবা। জমা দেওয়ার পরে সেই জমা দিয়ে দিচ্ছে, তার একটা সার্টিফিকেট তুমি তোমার ওই সাপ্লায়ারকে প্রোভাইড করবে। দিস ইজ কল্ড দ্য বেসিক্যালি ভ্যাট ডিডাক্টেড এট সোর্স। আমাদের নতুন ভ্যাট আইনে ভ্যাট ডিডাকশন এট সোর্স কে নিয়ে আমাদের একটা অর্ডার আছে, SR 149/2020 মৌসুম নাম্বারে দিছে। এখানে বলে দিছে কোন কোন ক্ষেত্রে আপনি কোন ক্ষেত্রে প্রায় 44টা আপনার প্রায় 43 কি 44টা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে, যে 44টা আপনার ক্ষেত্রে 43টা ক্ষেত্রে বলে দিছে যে এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভ্যাট ডিডাক্ট করতে হবে, তোমাকে অবশ্যই এই ক্ষেত্রে ভ্যাট ডিডাক্ট করতে হবে। এবং কোনটা কত রেটে করতে হবে সেটাও আমাদের কাছে বলা আছে যে আমাদেরকে ভ্যাট গুলো ডিডাক্ট করতে হবে। এটাই হচ্ছে যে বেসিক্যালি মূল কথা। কেন এই উইথহোল্ডিং ভ্যাট সিস্টেমটা চালু রাখার অবজেক্টিভটা কি, ভিডিওসটা করার জন্য, সেটা গভর্নমেন্টের দৃষ্টিকোণ থেকে যে ভ্যাটটাকে সিম্পলিসিটি করার জন্য, যে সিম্পলিসিটি অফ দ্য ভ্যাট সিস্টেম যেন সকল ক্ষেত্রে এটা সিম্পলিসিটি হয়, সেই দৃষ্টিকোণ থেকে এই ভিডিএস সেকশনটা, ভিডিএস কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছে। এনশিওর দ্য ভ্যাট কালেকশন, এই যে একটু আগে আমি বলে ফেলছি, গভর্নমেন্ট এনশিওর হতে চায় যে প্রত্যেকটা ট্রানজেকশনে তার রেসপেক্টিভ ভ্যাট গুলো সে যেন পেয়ে যায়। ইনফরমেশন কালেক্ট করতে ভেরিয়াস এন্টিটি, স্পেশালি রিস্ক বেসড অর্গানাইজেশন। দেখা যাচ্ছে যে আপনি মনে করেন একটা কমপ্লায়েন্স অর্গানাইজেশন, আপনার সব রুলস এন্ড রেগুলেশন মানেন, হ্যাঁ, আপনার এখানে কোনো একটা অর্গানাইজেশন সে তার প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করছে, প্রোডাক্ট বা সার্ভিস সাপ্লাই দিছে। এখন সেই অর্গানাইজেশনটা হয়তো অতটা কমপ্লায়েন্স না, তাহলে দেখেন গভর্নমেন্ট, আপনি যখন কমপ্লায়েন্স, আপনি যখন ওর পেমেন্টটা দেওয়ার সময় ভ্যাটটা কেটে রাখবেন, সেই ভ্যাট কাটার ইনফরমেশন তো আপনি পরবর্তী মাসে গভর্নমেন্টকে দিয়ে দিবেন যে আমি গত মাসে
এতগুলো পেমেন্ট করছি, এই এই পার্টি থেকে পেমেন্ট করছি, এই ভ্যাট কাটছি, এই তার ইনফরমেশন। আপনি কমপ্লাই করলেন, কিন্তু আপনার এই পার্টিগুলোর ভিতরে যদি কোনো একটা নন কমপ্লায়েন্স অর্গানাইজেশন থাকে, তাহলে ওই ওই নন কমপ্লায়েন্স অর্গানাইজেশনটা মনে করেন যে ভ্যাট মানে না, ভ্যাট ঠিক মতো দেয় না, ভ্যাট ঠিক করে না, তাকে পিক করার জন্য আপনি যে ইনফরমেশন গুলো প্রোভাইড করছেন সেই ইনফরমেশন থেকে ওই কোম্পানিটাকে পিক করতে পারবে। তখন দেখবে যে হ্যাঁ, এই কোম্পানিটাতে এত টাকা এখানে প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে, যেখানে ভ্যাট কাটছে তার নাম ঠিকানা সব পেয়ে যাবে হচ্ছে যে ভ্যাট কাটছে তার থেকে। তো সেভাবেও ইনফরমেশন কালেক্ট করতে পারে এই ভ্যাট ডিডাকশন এট সোর্সের থ্রু দিয়ে। এনশিওর দ্য ট্যাক্স কমপ্লায়েন্স, আমাদের ট্যাক্সে কমপ্লায়েন্স করার জন্য, ভ্যাট কমপ্লায়েন্স করার জন্য তারা এই ভ্যাট উইথহোল্ডিং ভ্যাটটা আমাদের এখানে চালু রাখছে। এখন আসেন, আসলে কারা কারা ভ্যাট কাটতে পারবে? আমরা কি ইচ্ছা করলে যে কেউ কাটতে পারবো? যদি আমি খুব সহজ ভাষায় বলি, আমি আজকে বা আমরা যে কেউ একজন, আমাদের এখানে যতজন আমরা মেম্বার আছি, 62 মেম্বার 63 মেম্বার আছে আমরা এখানে, মনে করেন আমরা কালকে স্বপ্ন থেকে গিয়ে আমরা একটা টুথপেস্ট পারচেস করতে গেলাম, অথবা একটা সোপ পারচেস করতে গেলাম, অথবা আমরা কালকে একটা আমার বাড়ির কাজের জন্য আমি সিমেন্ট পারচেস করতে গেলাম। আমি ব্যক্তির কথা বলতেছি প্রথমে। তাহলে আপনি যখন স্বপ্ন থেকে যখন টুথপেস্টটা পারচেস করব, সে টুথপেস্টের দাম যদি 150 টাকা হয়, তাহলে ওই পেমেন্টটা দেওয়ার সময় আমি কি ভ্যাট কাটতে পারবো? বলেন, বা আপনি কি ভ্যাট কেটে টাকা দিতে পারবেন? না স্যার। কেন পারবেন না? স্যার আমাকে তো গভর্নমেন্ট যদি অনুমতি দেয় তখন আমি পারবো। ইয়েস, কারণ আমাকে ব্যক্তিকে, ইন্ডিভিজুয়াল পারসনকে ভ্যাট উইথহোল্ডিং এন্টিটি হিসেবে ডিক্লেয়ার করে নাই। তাহলে কারা করতে পারবে? যাদেরকে বলা হয়েছে তারা যদি আবার না করে, তাহলে ওই অর্গানাইজেশনটা হয়ে যাবে নন কমপ্লায়েন্স। এবার আসে আমরা একটা অর্গানাইজেশনের কথা বলি, যে কোনো অর্গানাইজেশন, এক্স কোম্পানি, জেড কোম্পানি, যে কোনো এন্টিটি, সে মনে করেন যে পাবলিক লিমিটেড কোম্পানি অর ব্যাংক অর ইন্স্যুরেন্স অর ফিনান্সিয়াল ইনস্টিটিউট, তাকে কিন্তু ভ্যাট উইথহোল্ডিং এন্টিটি হিসেবে অ্যাসাইন করছে, যে তুমি একজন ভ্যাট উইথহোল্ডিং এন্টিটি। তোমার যাবতীয় পেমেন্ট করার সময় নিয়ম, রুলস এন্ড রেগুলেশনের যদি মধ্যে পড়ে, ওই এসআরওর মধ্যে যদি কভারেজ দেয়, তুমি যাদের থেকে সাপ্লাই নিছো, যাদের থেকে সার্ভিস নিছো, তাদের পেমেন্ট করার সময় তুমি অবশ্যই ভ্যাট কেটে রাখবা। এখন দেখেন, আপনি যদি ভ্যাট না কাটেন, কারণ আপনি তো ভ্যাটটা কেটে আপনি রেখে দিতে পারবেন, এটা আপনার পকেটে ইনজেক্ট করতে পারবেন, আপনার ক্যাশ ফ্লো হবে না। কিন্তু আপনি একজন সাপ্লায়ার একটা 100 টাকার একটা সার্ভিস প্রোভাইড করছে, তাকে 100 টাকা না দিয়ে আপনি তাকে কথার কথা 90 টাকা দিলেন, তাহলে 10 টাকা কি আপনি রেখে দিতে পারবেন? আপনি তো রাখতে পারবেন না, আপনি সেটা গভর্নমেন্টকে দিতে পারবেন। আপনার তো কোনো লাভ নেই, আপনি তাহলে কাটবেন কেন? আপনার তো 100 টাকায় ক্যাশ আউটফ্লো হবে, 90 টাকা পাবে সাপ্লায়ার আর 10 টাকা পাবে গভর্নমেন্ট, তাহলে আপনি কেন কাটবেন? আপনাকে আইন বাধ্য করে দিচ্ছে যে ইউ আর দ্য ব্যাংক অর্গানাইজেশন, ইউ আর দ্য পাবলিক লিমিটেড কোম্পানি অর ইউ আর দ্য সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন, তুমি এই ধরনের পেমেন্ট ট্রানজাকশন করার সময় যদি পেমেন্ট না ডিডাক্ট না করে যদি আমাকে জমা না দাও, তাহলে ইউ উইল বি দ্য নন কমপ্লায়েন্স। তাহলে আপনি নন কমপ্লায়েন্স হলে কি, সেই নন কমপ্লায়েন্সের পেনাল্টি, জরিমানা, ওই সেকশনে আপনাকে ফেলে দিবে। তো সেই জন্য কোন কোম্পানিগুলোকে সাধারণত, কোন অর্গানাইজেশন গুলোকে সাধারণত উইথহোল্ডিং এন্টিটি হিসাবে ডিক্লেয়ার করছে, সেগুলো আমরা দেখি। গভর্নমেন্ট অর্গানাইজেশন, হ্যাঁ, গভর্নমেন্ট অর্গানাইজেশন, যে গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো আছে, সেই গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো আপনি যদি কোনো প্রোডাক্ট এবং সার্ভিস সাপ্লাই দেন, তার এগেইনস্টে তারা ভ্যাট কাটবে। সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন, আধা সরকারি, অটোনোমাস বডি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেগুলো নন গভর্নমেন্ট এনজিও, বেসিক্যালি এনজিও গুলোকে ব্যাংকস, আমাদের দেশে যত ব্যাংক গুলো আছে, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, আইডিএলসি, আইপিডিসি, ওই ধরনের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো আছে সেগুলো, ডিবিএইচ গুলো, লিমিটেড কোম্পানি, অল বোথ প্রাইভেট এন্ড পাবলিক লিমিটেড কোম্পানি। কিন্তু খেয়াল রাখেন, নট পার্টনারশিপ ফার্ম, কিপ ইন মাইন্ড, নট পার্টনারশিপ ফার্ম। এডুকেশনাল ইনস্টিটিউট, হ্যাঁ, education institute, all types of education from KG, nursery to university, both public and private, all types of education institute কে এটা বলে দিছি, তোমরা তোমাদের পেমেন্ট গুলো করার সময় তোমরা ভ্যাট কাটবা। এস্টাবলিশমেন্ট মোর দেন টাকা 1 crore অ্যানুয়াল টার্নওভার, যদি আপনার কোনো অ্যানুয়াল টার্নওভার যদি হয়, তাহলে এস্টাবলিশমেন্ট যদি ওরকম হয়ে থাকে, তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে, ভ্যাট ডিডাক্টেড করতে হবে, যদি 1 পিরিয়ডের মধ্যে হয়। সাধারণত এখন দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রগুলোকে, এই ধরনের অর্গানাইজেশন গুলো যারা আছে, তারা তাদের কোনো প্রোডাক্ট দেওয়ার সময় বা কোনো করার সময়, পেমেন্ট দেওয়ার সময় তাদেরকে ভ্যাট ডিডাক্ট করে করতে হবে। আচ্ছা,
আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর প্লিজ। স্যার এখানে বলেন। যেটা 9 নম্বরে স্যার যেটা করলেন যে প্রপার্টরশিপ ফার্ম মানে এন্টাইটেল না স্যার, এটা কি স্যার একটু স্যার করবেন? কারণ আমি তো অনেক প্রপার্টরশিপ স্যার ফার্ম যাদের আছে দেখলাম স্যার, মানে ওদের তো বেশ কয়েক কোটি টাকা স্যার টার্নওভার থাকতে পারে, সেক্ষেত্রে ইয়েস স্যার। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন, এই আইনে বলতে আটে বলছে কি যে প্রোপ্রাইটারশিপ না, কোম্পানি পার্টনার প্রোপ্রাইটারশিপ। কিন্তু আবার এখান থেকে কি লেখছে দেখছেন 10 নম্বরে? আপনি যেটা করেন এই 10 নম্বরের আন্ডারে, যার 1 crore অ্যানুয়াল টার্নওভার, 1 কোটি টাকার উপরে। বুঝাইতে পারছি? জি স্যার, তখন বুঝছি স্যার। এখানে পড়ে যাবে। ওকে, জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন কখন ভ্যাট ডিডাক্ট করতে হবে আমাকে। আসলে ভ্যাটটা আসলে আমার ডিডাক্টেড, আসলে আমি এখানে আপনাদেরকে একটা জিনিসই বলবো, এই ভ্যাট ডিডাকশনের ক্ষেত্রে বেসিক্যালি কনসেপ্টটা বিল্ড আপ করতে হবে আপনাদের। কনসেপ্টটা বিল্ড আপ করতে হবে। আমরা ভ্যাট ডিডাকশন করতে গেলে প্রথমে দুটো জিনিসকে আমরা সবসময় মাথায়, দুটো প্রিন্সিপালকে আমরা সাধারণত মাথায় নিব। একটা হচ্ছে যে আমি যদি বলি, আমাদের তো সাধারণত প্রোডাক্ট এবং সার্ভিস, হ্যাঁ, প্রোডাক্ট এবং সার্ভিস, এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। তাইলে প্রোডাক্টের ক্ষেত্রে প্রথমে আসি। প্রোডাক্টের ক্ষেত্রে গেছে, এখানে আমরা একটু পরে তারপর আমি আমার মতো করে ডিসক্রাইব করব। When supplier paid VAT at reduced rate, when VAT should be deducted at source. When supplier paid at reduced rate of provide the tax invoice. আচ্ছা, প্রথমে আসি, মনে করেন আপনি এখানেও শুধু এখানে পড়ি, when supplier paid VAT at reduced rate and provide tax invoice। আপনি রিডিউসড রেট বলতে তো বুঝি 15% এর নিচে যে ভ্যাটটা আপনার 15% রেটে যদি কোনো প্রোডাক্ট সাপ্লাই করে থাকে, ভ্যাট রেটে যদি প্রোডাক্ট সাপ্লাই করে থাকে, আপনাকে 6.3 দিলেও আপনাকে ভ্যাট ডিডাক্ট করতে হবে। 6.3টা কি আমরা গত ক্লাসে বলছিলাম, 6.3 স্যার ইনভয়েস, স্যার ইনভয়েস, ট্যাক্স ইনভয়েস, এটাকে বলি আমরা ট্যাক্স ইনভয়েস। তারপরে বলছি কি 43 সার্ভিস, ওই যে আমরা বললাম ওই 43 সার্ভিস, ওই যে 43টা সার্ভিসের কথা বলা আছে, আমাদের যে একটা এসআরওর যে কথাটা বলা আছে, সে 43 সার্ভিসে আপনি ওই 43 সার্ভিস থেকে আপনি ভ্যাট চালান দিলেও, 6.3 দিলেও না দিলেও আপনাকে তাদের থেকে ভ্যাট কাটতে হবে। তবে এখানে একটা কথা বলে দিই, এই 43 ভিতরে দুইটাকে বাদ রাখছেন, দুইটাকে একটা কন্ডিশনের উপর বাদ দেওয়া যায়। সে দুইটা কন্ডিশন কি কি? সেটা হচ্ছে একটা বিজ্ঞাপনী সংস্থা, আর হচ্ছে সম্প্রচার। যারা বিজ্ঞাপনী এবং সম্প্রচার, এই দুইটা এই 43টা থেকে একটু ডিফারেন্ট হতে দিবে। যদি ওই বিজ্ঞাপনী সংস্থা অথবা ওই সম্প্রচার যারা করে বিভিন্ন আমাদের যে টিভি চ্যানেলগুলো আছে, তারা মনে করেন, আমি এক্সাম্পল হিসাবে বলি, বার্জার লিমিটেড কোম্পানি করতেছে কিংবা বার্জার কোম্পানি বা XYZ যে কোনো কোম্পানি, তারা একটা অ্যাড দিছে বিভিন্ন পেপারে। ওকে, একটা পেপারে একটা অ্যাড দিছে, সে অ্যাড দেওয়ার সময় তো তারা অ্যাড দিছে, মনে করেন যে কোনো একটা পত্রিকা, প্রথম আলো হতে পারে, এই পত্রিকা একটা অ্যাড দিছে। তো প্রথম আলো যখন তা আপনার কাছে বিলটা সাবমিট করবে, তখন সে 6.3 দিলেই হবে না। শুধু খেয়াল করেন, সে 6.3 দিলেই শুধু হবে না, সে 6.3টা প্রথম আলো তার যে রেভিনিউ মানে ভ্যাট অফিসার যে আছে, তার এরিয়াতে যে ভ্যাট কর্মকর্তা, গভর্নমেন্ট যে ভ্যাট কর্মকর্তা আছে, সে ভ্যাট অফিসে গিয়ে রেভিনিউ অফিসার থেকে সেটা অ্যাটাস্টেড করে আনতে হবে। অ্যাটাস্টেড করে আনলেই আপনি ভ্যাট ডিডাক্ট করবেন না। আবারও বলি আমি, মনে করেন, আচ্ছা আমার এখানে একটু আজান হচ্ছে, আমি একটু ব্রেকটা দিই। জি স্যার, অবশ্যই।
ওকে, শেয়ার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমরা যেখানে ছিলাম সেটা চলে যায়, এখানে ছিলাম। আচ্ছা, এটা বলতেছিলাম, তাহলে দেখেন আমাকে বলে দিচ্ছে কি সেকশন 143, মানে আমাদের যে এসআরওটা আছে, যে এসআরও আপনার যে এই এসআরওটা যে আমার 149 এই এসআরওতে বলে দিচ্ছে এই এসআরওর 43 যেগুলা থাকবে, 43 যতগুলো আছে 41টা ডাইরেক্ট আপনি ভ্যাট ডিডাক্ট করবেন। আর দুইটা ক্ষেত্রে বলে দিচ্ছে কি, যদি তারা তাদের রেভিনিউ অফিসার থেকে, তাদের নির্দিষ্ট এলাকা ভ্যাট অফিসে গিয়ে, গভর্নমেন্ট ভ্যাট অফিসে রেভিনিউ অফিসার থেকে যদি তারা 6.3টা যদি তারা অ্যাটাস্টেড করে না দেয়, তাহলে আপনাকে তাদের থেকেও ভ্যাট কাটতে হবে। আমি তাইলে এখন দেখেন আমার এই যে সেকশন আমাদের 43টা যে কারা কারা, সেটা আমরা একটু যদি দেখি আমরা এসআরও থাকবে 149। দেখেন এই এসআরওটা খেয়াল করেন, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। যেমন ওকে, দেখেন এই সেকশন 149 আমাদের আসলে এসআরও দিচ্ছে স্যার আরেকটু জুম বাড়ালে ভালো হতো। ভালোই তো। আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার। স্যার ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই মূল্য সংযোজন করেন একমাত্র একটা খুবই ইম্পর্টেন্ট এসআরও, খুবই ইম্পর্টেন্ট এসআরও এই এসআরওটা ভ্যাট ডিডাকশনের জন্য। এখানে টোটাল এই এসআরওর মধ্যে টোটাল ভ্যাট ডিডাকশনের প্রসেস গুলো বলে দেওয়া আছে। আচ্ছা, সেখানে দেখেন বিভিন্ন কথাবার্তা, উৎস কর্তনকারী সংস্থা, আমাদের এই যে আমি যে এতক্ষণ যে জিনিসটা পড়াইলাম, এই উৎস কর্তনকারী সংস্থা কারা সেটা আমরা বলছি। হ্যাঁ, এখানে সেটা এই কথাগুলোই আমি শুধু ওই স্লাইডে ছিল। আচ্ছা, যেসব ক্ষেত্রে উৎস কর্তন করতে হবে এই আইনের উল্লেখিত 15% নিয়মে, যেটা আমি বললাম। আচ্ছা, আরো বিভিন্ন কথাবার্তা যেমন এখানে দেখেন, এখানে যদি আমি একটু পড়ে থাকি, টেন্ডার চুক্তি কার্যাদেশ অন্যবিধি সরবরাহ ক্ষেত্রে নিম্নে ছকে বর্ণিত কলাম 2 বর্ণিত সেবা কোডের বিপরীতে কলাম বর্ণিত আবশ্যকভাবে উৎসে কর্ত সংস্থাকে উৎস কর্তন করতে হবে। সোজা কথা হচ্ছে যে ভাই, এই 43টা কেসে আপনারা তারা যদি আপনাকে, আমি 41 বলবো, 43 বলবো না, 41 এর ক্ষেত্রে যদি আপনাকে তারা 6.3 দেয় না দেয়, হোয়াট এভার ইট ইজ, আপনি ভ্যাট কাটবেন। 15% হোক, 7% হোক, 3.5% হোক, যেটাই হোক, আপনি তাদেরকে ভ্যাট, তাদের পেমেন্ট করার সময় ভ্যাট ডিডাক্ট করে গভর্নমেন্টকে জমা দিবেন। এটা হচ্ছে যে মূল কথা। আচ্ছা, সেটা কি কি দেখেন, আমরা যদি কয়েকটা একটু দেখে নিই। এসি হোটেল 15%, এসি রেস্তোরাঁ 15%, হোটেল রেস্তোরাঁ আমরা এগুলো বুঝি। ব্যাক অর্ডার্স এবং কেয়ারটেকার, ক্যাটারিং যারা সার্ভিস দেয় তারা 15%, মোটর গ্যারেজ 10%। এইভাবে করে 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 আমাদের এই করে করে আমাদের সব ইন্ডেন্টিং ফার্ম, কুরিয়ার এক্সপ্রেস, ইমেল সার্ভিস, অডিট এন্ড অ্যাকাউন্টিং ফার্ম, অডিট এন্ড অ্যাকাউন্টিং ফার্ম যখন আমাদেরকে বিল পেপার করে তাদের পেমেন্ট দেওয়ার সময় এই ভ্যাটটা তারা যে 15% ভ্যাটটা যে দিবে, সেই ভ্যাটটা কেটে তার হাতে না দিয়ে 15% ভ্যাটটা আমি গভর্নমেন্টকে দিয়ে দিই। সিকিউরিটি সার্ভিস, প্রকিউরমেন্ট প্রোভাইডার, যোগানদার, এটা একটু আমার থেকে জেনে নিন যোগানদার কারা, সেটা আমি আপনাকে একটু পরে বলবো। 7.5। হ্যাঁ, এভাবে করে করে আপনার দেখেন গ্রাফিক ডিজাইনার, দেখা যাচ্ছে ব্রাদাররা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। এই দেখেন টোটাল 43। এই 43 থেকে দুইটা বাদ দিবেন, দুইটা যদি কন্ডিশন ফিলফুল না করে তাহলে তারাও 43 এর মধ্যে। তাদের থেকে সোজা কথা হচ্ছে যে ভাই, আপনাদের থেকে তারা যতই কমপ্লায়েন্স, যতই 6.3 দেয়, সেটা আপনি তাদের থেকে ভ্যাট কেটে আপনি গভর্নমেন্টকে জমা দিবেন। স্যার ক্লিয়ার? স্যার তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনার যারা 15% এর নিচে দিবে তাদেরকে অবশ্যই আপনার এই জায়গায় 6.3 সাবমিট করতে হবে এবং প্রুফ হইতে হবে। এখন অনেক যাবতীয় কনফিউশন চলে আসবে আপনাদের ভিতরে, খুবই ন্যাচারাল, কেউ ঘাবড়াবেন না। আচ্ছা, এই কনফিউশন শুরু। প্রথমে বলছি কি, when supplier paid deduced rate and provide tax invoice 6.3, ঠিক আছে? এইটা বলি প্রথমে 10টা, 5টা, 20টা, 43টা, 41টা কনসিডারেশন নেবেন না। হাজার হাজার সার্ভিস আছে, হাজার হাজার প্রোডাক্ট আছে বাংলাদেশে, লক্ষ লক্ষ প্রোডাক্ট সার্ভিস সাপ্লাই হচ্ছে, লক্ষ লক্ষ ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে। সেখানে বলতেছে ওই লক্ষ লক্ষ হাজার হাজার সবগুলো থেকে টোটাল বাংলাদেশে যত সার্ভিস, যত আছে গুডসের ক্ষেত্রে,
যদি সে রিডিউস রেট হয় 15% যদি না হয় 6.3 দিলেও তার থেকে কাটতে হবে। এটা একটা কথা বলছি। তাহলে 15% হলে কাটার কথা না, ঠিক না? জি স্যার 15% কাটার কথা না। আচ্ছা, এরপরে বলতেছে যে যেখানেই যত রেট থাকুক, যত কথাই বার্তায় বলা থাকুক, 15% হোক, 7.5% হোক, 6.3 দেখ না দেখ, এই এসআরওতে যাদেরকে অ্যাসাইন করে দিয়েছে তাদের থেকে ভ্যাট কাটতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি কথা? না বুঝলে আপনার সাউন্ড করবেন। জি স্যার। তার মানে ওই যে এসআরও যে 43টা সার্ভিসের কথা বলছে স্যার, ওগুলা হলে আমাদেরকে কাটতে হবে। এই 43 তে যেটা 149 এ আছে এগুলা কাটতে হবে। এরা 6.3 দেখ, ট্যাক্স ইনভয়েস দেখ, জি স্যার 15% এর হোক, 3% এর হোক, 4% এর হোক, যত যেভাবে পার্সেন্ট হোক, যেটা, জি স্যার ওটা কোনো ফ্যাক্ট না স্যার, আমাদেরকে কাটতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। এটা হচ্ছে আপনাকে এসআরও দিয়ে বাধ্য করে দিচ্ছে। যদি এই 43 বাইরের গুলো কি অবস্থা, তারা যদি রিডিউস রেটের নিচে হয় এবং 6.3 যদি প্রোভাইডও করে তাহলে কাটতে হবে। যদি গুডস এর ক্ষেত্রে, আমি তাইলে এখন আপনাদেরকে আরেকটু স্পেসিফিক জায়গায় নিয়ে যাই, খুব খেয়াল করবেন কথাটা। একটা হচ্ছে যে প্রোডাক্ট, আর একটা হচ্ছে যে প্রোডাক্ট, আর একটা হচ্ছে সার্ভিস। আমরা আসলে প্রথমে প্রোডাক্টটা পড়ি। আমরা এটা কিন্তু স্যার প্রোডাক্টের ক্ষেত্রে আমি যদি বলে থাকি, যদি 15% রেট হয়, আপনাকে যে প্রোডাক্টটা সাপ্লাই দিচ্ছে সেটা যদি প্রোডাক্ট হয়ে থাকে নট সার্ভিস, সেটা যদি 15% হয় এবং আপনাকে যদি 6.3 দেয়, আপনি ভ্যাট কাটবেন না। স্যার আবার একটু বলবেন? আপনি যদি প্রোডাক্ট সাপ্লাই করেন, প্রোডাক্ট আপনি যদি প্রোডাক্ট সাপ্লাইয়ের এগেইনস্টে যদি বিল দেন, সে প্রোডাক্ট সাপ্লাইয়ের এগেইনস্টে বিল দেওয়ার সময় যদি প্রোডাক্টটা যদি 15% রেটের হয় এবং 6.3 যদি প্রোভাইড করে, তাহলে আপনি ভ্যাট কাটবেন না। ভ্যাট ডিডাক্ট করবেন, তাকে পুরো 115 টাকায় দিয়ে দিবেন। আবারও বলি, যারা গুডস সাপ্লাই করে, গুডস সাপ্লাইয়ের এগেইনস্টে কোনো পেমেন্ট দেওয়ার সময় সে যদি ইনভয়েস সাবমিট করার সময় যদি 4.3 সহ সাবমিট করে, তাহলে তাকে পুরো 115 টাকা দিয়ে দিবেন। 100 টাকা তার মালের মূল্য, 15 টাকা ভ্যাট, 15 টাকার এগেইনস্টে সে 6.3 দিচ্ছে, তাহলে তার থেকে ভ্যাট কাটবেন না, তাকে 115 টাকা দিয়ে দিবেন। একটু বোঝা গেছে? জি স্যার। এখন তার ভ্যাট রেট 15%, কিন্তু সে 6.3 দিল না, তাহলে কি করবেন? তখন স্যার কাটতে হবে স্যার 115 টাকা স্যার। আমি কিন্তু প্রোডাক্ট নিয়ে আসি, সবাই খেয়াল রাখেন, এখন কিন্তু প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি, সার্ভিস পরে আসতেছে। তাহলে প্রোডাক্টের একটা কথা বললাম কি, যদি সে 15% রেটে প্রোডাক্ট সাপ্লাই দেয় এবং along with 6.3, you should not deduct the VAT. If যদি সে 15% রেটে প্রোডাক্ট সাপ্লাই দেয়, যদি সে 6.3 প্রোভাইড না করে, তাহলে তার থেকে ওই 15% 115 টাকা দিবেন না, তাকে 100 টাকা দিবেন, 15 টাকা রেখে দিবেন, কেটে রাখবেন, এটা গভর্নমেন্টকে দিবেন। এই দুটো বোঝা গেছে? জি স্যার। লাস্টেরটা আরেকবার বলবেন। প্রথম কথাটা হচ্ছে যে, সেকেন্ড কথাটা হচ্ছে যে, আমি বলতেছি যে প্রোডাক্ট 15% 6.3, এভাবে চিন্তা করেন, প্রোডাক্ট 15% 6.3, প্রোডাক্ট 15% 6.3 যদি একসাথে থাকে, নো নিড টু ডিডাক্ট দ্য ভ্যাট। প্রোডাক্ট 15% 6.39, তাহলে দুটো আছে প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্ট এবং 15%, তাহলে ভ্যাট কাটবে। ক্লিয়ার করতে পারছি? জি স্যার। আর যদি 15% রেটের নিচে হয় তাহলে তো ভ্যাট কাটবে না, এটা তো বলেই দেওয়া আছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে তিনটা কন্ডিশন। তাহলে এটা প্রোডাক্ট হলে 15% হলে 15% এবং 6.3 ভ্যাট কাটবেন না। প্রোডাক্ট 15% ভ্যাট, 6.39 ভ্যাট কাটবেন। প্রোডাক্ট 15% না, ভ্যাট কাটবেন। ক্লিয়ার? জি স্যার। এখন আসেন সার্ভিসের ক্ষেত্রে। সার্ভিসের ক্ষেত্রে যেটা বলছে, সার্ভিসের ক্ষেত্রে যে জিনিসটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে, আপনার যদি আমার 41টা সার্ভিসের কথা, ওই 41টা এসআর এর মধ্যে যদি থাকে 43টা, তাহলে রেট হোক, রেট এবং 6.3 কোনটাই কনসিডারেশনে আনবেন না। ওই 41টা লিস্টের মধ্যে আছে, ভ্যাট কাটবেন।
বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আর 41টার বাইরে যদি বাইরে যদি 41টার বাইরে যদি হয়, যদি সে 15% এর হয় তা এবং সে যদি 6.3 প্রোভাইড করে তাহলে ভ্যাট কাটবেন না। জি স্যার। প্রোডাক্টের ক্ষেত্রে সার্ভিস সার্ভিস ওকে। আচ্ছা, এখন আসেন আমি আরেকটা জিনিস বলি একটু আপনাদেরকে। সেটা হচ্ছে যে এখন আসে দুইটা কন্ডিশন, আবারও বলতেছি দুইটা কন্ডিশন, যেটা বিজ্ঞাপনী সংস্থা এবং সম্প্রচার। বিজ্ঞাপনী সংস্থা এবং সম্প্রচারের ক্ষেত্রে তারা যদি যে 6.3টা প্রোভাইড করবে, সেই 6.3টা যদি প্রোভাইড করবে সেটা যদি ভ্যাট কর্তৃপক্ষের দ্বারা অ্যাটাস্টেড না হয় তাহলে ভ্যাট কাটবেন, আর যদি অ্যাটাস্টেড হয় ভ্যাট কাটবে না, তাকে পুরো 115 টাকা দিয়ে দিবেন। ওকে, অন্য ক্ষেত্রে যদি সে ভ্যাট অন্য মানে এই কন্ডিশন এতক্ষণ যা বললাম সার্ভিসের ক্ষেত্রে, এগুলা ছাড়া অন্য সব ক্ষেত্রে আপনি বিডিএস করা বাধ্যতামূলক না। সার্ভিসের ক্ষেত্রে 43টা ছাড়া অন্য সব ক্ষেত্রে বিডিএস করা বাধ্যতামূলক না, যদি সে প্রপার 6.3 দেয়। তাহলে সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট 7% হোক, একটু সার্ভিসের ক্ষেত্রে 43টা ছাড়া আপনি 43টা সার্ভিসের ক্ষেত্রে 43টা ছাড়া অন্য ধরনের সার্ভিসের ক্ষেত্রে যে রেটেরই হবে হোক না কেন, যদি প্রপার ভ্যাট চালান প্রোভাইড করে, ইউ শুড নট ডিডাক্ট দ্য ভ্যাট। এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমার বলা শেষ। এই তিনটা পরে আসতেছি, এটা তো এটা বলে ফেলছি, এটা কোশ্চেন ছিল, এটা পরে বলতেছি। হ্যাঁ বলেন স্যার। এই 43টার মধ্যে 41 নম্বরে যেটা অন্যান্য, 41 নম্বরে যেটা স্যার অন্য বিবিধ সেবা, এটা একটা ভালো কথা বলছেন। একটা মিনিট, যদি শেয়ার করি কোনটা 41 নম্বরটা, বলেন। জি স্যার, অন্যান্য বিবিধ সেবার মধ্যে আমি কোন কোন সেবা সেখানে বা হ্যাঁ, এটা যে বললাম এটা আসলে টাফ। এই অন্যান্য বিবিধ সেবাটা আসলে ওরা এখান দিয়ে দেখা যাচ্ছে যে বাকি সবগুলোকে তারা কভারেজ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু যদি আমি এটা আপনি রাইটলি বলছেন, একদম পারফেক্টলি আপনি অ্যাড্রেস করছেন। এটা আমি আসতেছিলাম বলতে যে এখন অন্যান্য কি, অন্যান্য তো কোনো ডেফিনেশন নাই, শেষ নাই। মানে ডেফিনেশন মানে কি বলবো, ওটা কোনো সীমা পরিসীমা নাই, আছে অন্যান্য পরিসীমা সীমা নাই। তাহলে এটা নিয়ে আমি আসলে কোনো কনক্লুশন আপনাকে বলতে পারবো। এটা এখন আপনাকে জাজমেন্টের বিভিন্ন প্রেক্ষাপটে খেয়াল করতে হবে। এখন মনে করেন আমি যে একটা কথা বললাম খুব সহজ, সার্ভিসের ক্ষেত্রে এই 43টা থেকে ভ্যাট কাটবেন, আর অন্য সব ক্ষেত্রে আপনি তারা যদি প্রপার 6.3 দেয় ভ্যাট কাটা বাধ্যতামূলক না। আবারও বলি, বাধ্যতামূলক না। এখন আসেন, আপনার কাছে যদি মনে হয় ওই যে সার্ভিস প্রোভাইডারটা নন কমপ্লায়েন্স অর্গানাইজেশন, তার কোনো বেস নাই এবং সে মানে ভ্যাট ফাঁকি দিতে পারে, সেক্ষেত্রে ভ্যাটের টাকাটা তাকে না দিয়ে আপনি কেটে দেওয়া। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কাদের সাথে ট্রানজাকশন করতেছেন। এখানে কিছু জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। কারণ আমি বলতেছি যে 43টা বাধ্যতামূলক, 43টা কাটা বাধ্যতামূলক। তাহলে 43 বাইরে যেগুলো আছে সেগুলো বাধ্যতামূলক না, যদি না 6.3 প্রোভাইড না করে। যদি 6.3 প্রোভাইড না হয় তাহলে অন্যগুলা অন্য মানে এই 43 বাইরে অন্য একটা সার্ভিস দিছে, ইনভয়েস দিছে, 6.3 দিছে, বা আপনি ভ্যাট কাটতে বাধ্য না। এখন 6.3 দেওয়ার পরও আপনার কাছে মনে হচ্ছে যে এই কোম্পানিটা মেবি নন কমপ্লায়েন্স বা কোনো ঝামেলা আছে, সেফটি পারপাস ইউ ক্যান ডিডাক্ট ইট। আমি আইনের কথা বলছি, আমি আইনের বাইরে বলতে পারবো না ব্রাদার। হ্যাঁ, জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার।
আচ্ছা, আর কারো কোনো সে আছে? যদি আমরা এই করতে থাকি তাহলে আমি পরে দিতে যাবো। আবারও বলতেছি, প্রোডাক্ট এবং আমি জিনিসটা খুব সিম্পলিসিটি করে দিই। পণ্যের ক্ষেত্রে, গুডসের ক্ষেত্রে 15% রেটের হইতে হবে এবং 15% 6.3 দিলে ভ্যাট কাটবেন না। তাহলে এই জায়গা থেকে যদি ব্যত্যয় ঘটে ভ্যাট কাটবেন। সার্ভিসের ক্ষেত্রে 43 থেকে কাটবেন, 43টা থেকে ভ্যাট কাটবেন অবশ্যই। সম্প্রচার এবং বিজ্ঞাপন বলে দিচ্ছি, তাহলে 41টা থেকে কাটবেন। অন্য সার্ভিস থেকে ভ্যাট কাটা বাধ্যতামূলক না, যদি না 6.3 প্রোভাইড করে। আর যদি 6.3 প্রোভাইড না করে, ইউ শুড ডিডাক্ট, ইউ হ্যাভ রাইট টু ডিডাক্ট। আচ্ছা, এই কথাগুলোর বাইরে, পণ্য এবং সেবার এগুলোর বাইরে কয়েকটা প্রোডাক্টের ক্ষেত্রে বলে দিছে পেমেন্ট অফ ফুয়েল, গ্যাস, ওয়াটার, টেলিফোন বিল, মোবাইল বিল, সার্ভিস বিল, এই পেমেন্ট গুলা করার সময় রেট দেখার বিষয় না, 6.3 দেখার বিষয় না, আপনি এগুলোতে ভ্যাট কাটবেন না, এগুলো দিয়ে দিবেন টাকা, পুরো টাকাই দিয়ে দিবেন। আবারও বলতেছি, ফুয়েল, গ্যাস, ওয়াটার, টেলিফোন, মোবাইল সার্ভিস, এই পেমেন্ট গুলো করার সময় এই যে আপনার কাছে ইনভয়েস যেগুলো আসে এগুলোর জন্য থেকে আপনি ভ্যাট কাটবেন না, পুরো টাকাটাই দিয়ে দিবেন। আর যেটা ফার্স্ট শিডিউলে বলা আছে, ফার্স্ট শিডিউলে যেগুলো এক্সাম্পটেড গুড বলা আছে তাদের থেকে আপনি ভ্যাট কাটবেন না, যেগুলো রেগুলেটরি সাপ্লাই আছে তাদের থেকে ভ্যাট কাটবেন না। তাহলে আপনার এই হচ্ছে যে বেসিক্যালি ভ্যাট কাদের থেকে কাটবেন, ভ্যাট কাদের থেকে কাটবেন না। এই স্লাইডটা মানে আপনার এই স্লাইড এবং এই স্লাইড এটা আরেকটা বিপরীত, একটা বুঝলে আরেকটা বুঝবেন। সবচেয়ে ভালো এটা বুঝা, এটা বুঝলে আমার অন্যটা বুঝা হয়ে যায়। বলে আমি এখানে দরকার হলে আরো 2-4 মিনিট সময় দিব, আপনার কথা বলতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। বিজিএম চার্জ, দ্যাট মিন্স আর ভেরিফাইড গ্রস মার্জিন, এক্সপোর্টের ক্ষেত্রে যে ইয়াগুলো হয়ে থাকে, ফরওয়ার্ডার যে বিল করে তার মধ্যে বিজিএম চার্জ থাকে। বিজিএম চার্জ নরমালি 1150 টাকা, আর হচ্ছে ব্যাট সহ 115 আর 1322 টাকা নেয় এবং আমাকে 6.3 প্রোভাইড করে। এই যে বিজিএম চার্জটা তো 41 সার্ভিসের মধ্যে পড়ে না, তাহলে তো এই ক্ষেত্রে আমার তো এডিশনালি ব্যাট ডিডাক্ট করার প্রয়োজন নেই। অ্যাড না, আমি ডিডাকশনের কথা বলছি, আমি কোনো অ্যাডের কথা বলিনি এখন পর্যন্ত। আমি তো বলছি 43 এর বাইরে অন্য যেগুলো থাকবে সেগুলো যদি 6.3 প্রোভাইড করে, ইউ শুড নট, আপনি ডিডাক্ট করবেন না। এবং সে যে বিল করে সেই বিলে তো তার কমিশনও থাকে, যেমন ছাড় আছে কন্টেইনার বেসিসে সে বিল করে কমিশন, 40 ফিট কন্টেইনারে 5000 করে বিল করে। সে 5টা কন্টেইনার যদি হয় তাহলে 25,000 টাকা সে আরো ফার্দার তার সে ফ্রেইট ফরওয়ার্ডার, যেটা এই যে 25,000 টাকা সে কমিশন বাবদ যে চার্জ করতেছে, এর এগেইনস্টে কি আমাকে ভ্যাট ডিডাক্ট করতে হবে? আমি কে বলছিলেন বলেন তো? আব্দুল ওহাব বলছিলাম। সরি, আব্দুল ওহাব। হ্যাঁ ওয়াব, আপনি যে কেসটা বলতেছেন আমি যদি বুঝে থাকি আমি আবারও প্রিন্সিপালে যাব। ইউ টকিং অ্যাবাউট দ্য সার্ভিস, ইয়েস ইয়েস স্যার, টকিং অ্যাবাউট দ্য সার্ভিস। সার্ভিসে আমি যেটা বলছি আবারও বলতেছি, 43 এর বাইরে যদি হয় 6.3 দিলে ভ্যাট কাটবে না, 6.3 না দিলে ভ্যাট কাটবে। আবার যেভাবে আসুক সেই জিনিসটা, এই যে কাটতে যে হবে এটা থেকে স্যার ডিটেইলস মানে আন্ডারস্ট্যান্ডেবল এক্সপ্লেনেশন তো স্যার কোথায় পাওয়া যাবে, যেখানে আমি বুঝতে পারবো যে আমি আপনার কেসটা পুরোপুরি বুঝতে পারি না, যার কারণে আমি আসলে আনসারটা একদম স্পেসিফিক ঢুকতে পারতেছি না আনসারে। সেটা হচ্ছে যে আমি যেটা বললাম আপনাকে গাইডলাইনটা বলে দিলাম, এখন আপনি একটু ট্রাই করেন যে ওই গাইডলাইনের ভিতরে ফেলতে পারেন কিনা। আর আপনি যেটা বলতেছেন এক্সপোর্ট, তাই না? এক্সপোর্টের ফরওয়ার্ডার বিল, হ্যাঁ এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি অনেকগুলা মানে ফ্রি পোরশনটাই বেশি। যেমন এই যে আমরা এক্সাম্পল গুডস এবং এক্সপোর্ট যখন থার্ড এক্সপোর্টার আছে তাহলে সেক্ষেত্রে ভ্যাট কাটার কথা না। ওই সার্ভিসটা যদি এক্সপোর্ট রিলেটেড হয় ওই সার্ভিস থেকে ভ্যাট কাটার কথা না, ভ্যাট হওয়ারই কথা না, কাটা তো পরের কথা। আচ্ছা আচ্ছা, আমি কথা বুঝতে পারছি? ভ্যাটই তো হওয়ার কথা, কাটবো থেকে। তাহলে আমি ওই জন্য বলতেছি আপনার কেসটা যদি আমি পুরোপুরি না বুঝেও আপনাকে আমি একটু গাইডলাইন দিই, সার্ভিসের গাইডলাইনটা দিলাম। এজ ওয়েল এজ এক্সপোর্ট বলতেছেন তো এক্সপোর্ট তো ভ্যাট হওয়ার কথা না, তাহলে ভ্যাট না হলে ভ্যাট কাটার কথা না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এনি মোর কোশ্চেন? স্যার এই যে হ্যালো বলেন। হ্যাঁ বলেন, 26 নম্বরে যে স্যার রিয়াদ বলছেন স্যার।
হ্যাঁ রিয়াদ বলুন না ভাই। স্যার 26 নম্বরে যে বলা আছে স্যার, এই যে যানবাহন ভাড়া প্রদানকারী, এখানে এখানে আপনার কারা স্যার ক্লিয়ার বুঝতে পারছি না, যে 15% যে হ্যাঁ বলেন, আপনি রেন্টে কার, আপনি আপনার কোম্পানির এমপ্লয়ীদেরকে সার্ভিস দেওয়ার জন্য অথবা আপনার গাড়ি নাই নিজস্ব, আপনি রেন্টে কার ভাড়া নিয়েছেন, সেই রেন্টে কারে বিল পেমেন্টের সময় বিল পেমেন্ট সেটা রেন্টের কার। হ্যাঁ তারা যে স্যার আমাদের কোম্পানিতে যারা গাড়ি দিচ্ছে স্যার, আমাদের কোম্পানিতে যারা গাড়ি দিচ্ছে ভাড়ায় খাটাচ্ছে, অর্থাৎ তাদেরকে যখন আমরা বিল পেমেন্ট করব তখন আমরা কেটে রাখবো 15%। ইয়েস ঠিক আছে স্যার? জি ইয়েস একদম 100%, ইউ মাস্ট ডিডাক্ট দ্য ভ্যাট ফ্রম দেয়ার বিল। এখন কথা আছে, এই আমি এখন কথা বলতে গেলে আর কথা বাড়বে। আমি এই হাসানের কোশ্চেনটা নিয়ে, কে বলছিলেন? ইব্রাহিম বলছিলাম স্যার। রিয়াদ হাসান স্যার। আচ্ছা হ্যাঁ রিয়াদ হাসান কিন্তু রিয়াদ হাসান, আমি একটু রিয়াদ হাসানের একটু কোশ্চেনটা একটু এক্সপান্ড করি। সাধারণত দেখা যায় আমিও তো আপনাদের মতো সোসাইটিতে থাকি, তাই না? আপনারা তো একই সোসাইটিতে। দেখা যাচ্ছে যে যখন আমি রেন্টে কার থেকে যখন একটা মাসোয়ারা বিল একটা গাড়ি নিই আমার অফিসারের জন্য বা আমার জন্য বা হোয়াট এভার জন্য আমরা নিই, যখন ওদেরকে যখন ওরা যখন মাস শেষে যখন বিলটা সাবমিট করে, বিলটা সাবমিট করার সময় ওদের থেকে যখন ভ্যাটটা কাটে না 15% কিন্তু অনেক টাকা, আসলে কিছু কিছু বিজনেস আছে 15% অনেক টাকা, এবং তারা 15% প্রফিটও হয় না অনেক সময় দেখা যায়। যাই হোক সেটা অন্য ডিসকাশন, আইন বলে দিছে। এখন তারা বলতে চায় যে ভাই এখানে তো আমি ফুয়েল কিনছি, আমি আমার টোল দিছি, ব্রিজের টোল দিছি, হ্যাঁ ফুয়েল কেনার সময় তো ফুয়েলের ভিতরে ভ্যাট আছে না? জি স্যার। বলেন, তাহলে আমি আচ্ছা, স্যার। ফুয়েল কেনার সময় গাড়িটা চালানোর সময় ফুয়েল কেনার সময় ভ্যাট দিছি, এখন আবার আপনি 15% কাটবেন, এটা কোন জাস্টিস? আবার ঠিক স্যার কিনা গাড়ির বলেন? মেইনটেনেন্স Practically আমরা অনেক যাচ্ছে তো স্যার। হ্যাঁ এই ধরনের প্রবলেম তো আমরা ফেস করি, এটা একদম বাস্তবতা, আমি বাস্তবতার কথা বলতেছি। হ্যাঁ জি, স্যার। প্রবলেম ফেস করি, এবং উনি ও রাইট বলে, কিন্তু আমাকে তো আইনে বেঁধে দিচ্ছে, আমাকে তো আইনে স্পেসিফিক করে বলে না তুমি তোমার মনে করো